নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকে আমি একটি আপকামিং আইপিও অ্যানথেম বায়োসায়েন্সেস লিমিটেড এটা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন আমার চ্যানেলে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এই কোম্পানিটার ডিটেলস এবং আইপিও ডিটেলস এবং টেন্টেটিভ বিভিন্ন টাইমলাইনগুলো এবং শেয়ার রিজার্ভেশন কোটা এবং ফিনান্সিয়াল কোম্পানিটির। তারপরে আমরা চিন্তাভাবনা করব যে এটাতে অ্যাপ্লিকেশন করবো কি করবো না, অ্যাপ্লিকেশন করলেও আমরা কিসের জন্য করবো, লিস্টিং গেইনের জন্য নাকি শর্ট টাইম প্রফিট নাকি লং টার্ম হোল্ডিংয়ের জন্য। এই বিষয়গুলো আমি এখানে আপনাদের সামনে একটু বিস্তারিত আলোচনা করব যাতে আপনাদের সিদ্ধান্ত নিতে একটু সুবিধা হয়। তবে আপনার সিদ্ধান্ত আপনার কাছে, আপনার টাকা আপনার রিস্ক। এবার মূল পর্বে ঢুকে যাই। প্রথমে আমরা জেনে নিই কোম্পানিটা সম্পর্কে। কোম্পানিটা হলো একটি 2006 সালের পুরনো কোম্পানি, অর্থাৎ 19 বছর ধরে মার্কেটে কোম্পানিটা রয়েছে, যদিও লিস্টিং হয়নি। এটি একটি বেঙ্গালুরু বেসড কোম্পানি। এদের মেন হলো কন্ট্রাক্ট বেসড যে রিসার্চগুলো করে এরা, এবং সেখান থেকে এরা কিন্তু প্রফিট আর্ন করে। অর্থাৎ এদেরকে যদি বলি, এরা হলো কন্ট্রাক্ট রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, যাকে সংক্ষেপে বলা হয় CRDMO। এটা কি করে? ইন্টিগ্রেটেড সলিউশন অ্যাক্রস দ্য ড্রাগ ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। অর্থাৎ বিভিন্ন যে ওষুধ কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকে কন্ট্রাক্ট নেয়, নিয়ে নিজেরা গবেষণা করে এবং তার সাথে সাথে মলিকুল তৈরি করে বা মেডিসিন তৈরি করে ওই বড় বড় কোম্পানিগুলোকে এরা কিন্তু সাপ্লাই করে। সেখান থেকে এদের রেভিনিউটা মেনলি আসে। এই ধরনের কন্ট্রাক্ট বেস কাজ যারা করে, এই CRDMO টাইপের যে কোম্পানিগুলো আছে তাদের মধ্যে কিন্তু মার্কেট লিডার বলা চলে। সিংহভাগ অর্ডার কিন্তু এদের কাছেই যায়। সেই জন্য এই কোম্পানিটার একটা পজিটিভ দিক কিন্তু আমরা পাচ্ছি। আর এই কোম্পানিটার কিন্তু রোবাস্ট পাইপলাইন রয়েছে, 242টি প্রজেক্টস অলরেডি রানিং। এরপরে 68টা ডিসকভারি ফেজে আছে। এই কোম্পানিটি শুধু যে ভারতবর্ষে কাজ করে না, 44টি কিন্তু কান্ট্রিসে এদের কিন্তু কাজ হয়। এই যে কোম্পানিটা আছে এর মেন কাজ কিন্তু এই রিসার্চ এবং ওই মলিকুল তৈরি করা বা মেডিসিন তৈরি করে বিভিন্ন বড় বড় কোম্পানিকেই সাপ্লাই দেওয়া। এইবার আমরা আইপিও ডিটেলসটা একটু দেখে নিই। কারণ কি, কোম্পানি ডিটেলস আমরা জেনে নিলাম, এবার আইপিও ডিটেলসটা একটু দেখে নেওয়া প্রয়োজন। কারণ কি, এই আইপিও ডিটেলস না দেখলে পরে আমরা বুঝতে পারবো না কি আনতে যাচ্ছে এরা। প্রথমেই এর ফেস ভ্যালু দেখে নিই, 2 টাকা প্রতি শেয়ার, এবং ইস্যু প্রাইস হচ্ছে 540 থেকে 570 টাকা। তার মানে 570 টাকা হচ্ছে আমাদের কাট অফ প্রাইস। আমরা যারা অ্যাপ্লিকেশন করবো এই কাট অফ প্রাইসেই অ্যাপ্লিকেশন করবো। লট সাইজ হচ্ছে 26টি শেয়ারের লট। একটি লটে 26টি করে শেয়ার থাকবে। ইস্যু সাইজ হচ্ছে 3,395 কোটি টাকার। পুরোটাই কিন্তু অফার ফর সেল রয়েছে, অর্থাৎ প্রমোটার নিজেদের পকেটে টাকা নেবে, কোম্পানির উন্নয়ন করবে, 1 টাকাও কিন্তু এখানে ব্যবহার হবে না। এখানে একটু নেগেটিভ সেন্স আমাদের মধ্যে কিন্তু চলে আসে। লিস্টিং হলো NSE BSE দুটো এক্সচেঞ্জে লিস্টিং হচ্ছে, রেজিস্টার হচ্ছে কেফিন টেকনোলজি। এরপরে আমরা টেন্টেটিভ টাইমলাইনগুলো একটু দেখে নিই। আইপিওর টেন্টেটিভ টাইমলাইনের মধ্যে রয়েছে ওপেন ডেট হচ্ছে 14 তারিখ এবং ক্লোজ ডেট হচ্ছে 17 তারিখ। অ্যালটমেন্ট ডেট হচ্ছে 17 তারিখ। অ্যালটমেন্ট ডেট 17 তারিখ হলো, সেটা ক্লোজ ডেট হচ্ছে 16 তারিখ। আমি যেটা ভুল বলেছি। তার মানে 14 থেকে 16 পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন পর্ব চলবে এবং রিফান্ড ইনিশিয়েশন হবে 18 তারিখ। যারা পাবেন না তাদের অ্যাকাউন্টে টাকা ফেরত চলে যাবে। ডিম্যাটে ট্রান্সফার হবে যারা পাবেন 18 জুলাই। লিস্টিং ডেট হচ্ছে 21 জুলাই। এই হলো টেন্টেটিভ টাইমলাইন। এবার শেয়ার রিজার্ভেশন কোটা যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পারবো যে QIB কোটায় রয়েছে 50%, NII HNI কোটা রয়েছে 15% এবং রিটেল কোটা রয়েছে 35%। অর্থাৎ আমাদের মতো রিটেলের জন্য 35% রিজার্ভ রয়েছে। আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে আপনাদেরকে বলে রাখি, এর কিন্তু যারা এমপ্লয়ি আছে, কোম্পানি এমপ্লয়ি, তারা 50 টাকার মতো কিন্তু পার শেয়ারে ছাড় পাবেন। অ্যাপ্লিকেশন যখন করবেন তখন ছাড় পাবেন। এটা একটা বিষয়। এরপর আমরা এর মূল বিষয় যেটা ফিনান্সিয়াল দেখে নিই। এখানে 2022 থেকে 2025 পর্যন্ত 4টে বছরের ইয়ার ওয়াইজ কিন্তু এখানে ডাটাগুলো দেওয়া আছে। অ্যাসেটস প্রত্যেক বছর বেড়ে গেছে। রেভিনিউ 2023-এ একবার কমেছে, তারপরে কিন্তু পরের বছর 24-25-এ অলরেডি রেভিনিউ গ্রোথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রফিট আফটার ট্যাক্স যদি দেখি, 22 থেকে 23-এ একটু কমেছে, তারপরে আবার কিন্তু 24-এ আবার একটু কমেছে, আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25-এ গিয়ে সেটা কিন্তু বেড়ে গেছে। এবার প্রফিট মার্জিনের কথা যদি আসি, 2023 সালে কোম্পানিটির প্রফিট মার্জিন ছিল 34%, 2024 ফিনান্সিয়াল ইয়ারে ছিল 24.7% এবং 2025-এ সেটা 23.3%। প্রফিট মার্জিন কমেছে। এখানে একটু নেগেটিভ সেন্স আবার আমাদের মধ্যে চলে এলো। কিন্তু কোম্পানির কিন্তু যদি প্রফিট দেখতে যাই, সেই জায়গায় কিন্তু আবার বৃদ্ধিটা দেখতে পাবো। এখানে রেভিনিউ কম বেশির জন্য প্রফিট মার্জিনটা এরকম কম বেশি আমরা দেখতে পাচ্ছি। এটা হতেই পারে, সেরকম নেগেটিভ নয়, তবে একটু হালকা নেগেটিভ আমার মনে হলো। রিজার্ভ সারপ্লাস যদি দেখি, দেখবেন প্রত্যেকটি ইয়ারে কিন্তু বেড়েছে, নেট ওর্থও প্রত্যেকটি কোয়ার্টারে বেড়েছে এবং বোরোইংস প্রথমে বাড়লেও পরে কিন্তু দেখুন 2025-এ সেটা অনেকটা কমিয়ে এনেছে তুলনামূলকভাবে 2024 থেকে। এগুলো যেহেতু বোরোইংটা কমেছে, সুতরাং এটা কিন্তু একটা পজিটিভ সেন্সের ব্যাপার রয়েছে। এবার কোম্পানিটার ফিনান্সিয়াল আমরা দেখলাম। স্ট্রেংথ এবং রিস্ক যদি আমরা আলোচনা করি, স্ট্রেংথের মধ্যে যেটা আমি আগেই বলেছিলাম, এর মার্কেট লিডার বলা চলে। এই কন্ট্রাক্ট বেসিস যে কাজগুলো হয় সেই সকল যে কোম্পানিগুলো কাজ করে এবং এদের কিন্তু পাইপলাইন খুব সুন্দর রয়েছে এবং এর যে রেভিনিউ গ্রোথ কিন্তু ভালো রয়েছে। এর যে হাইয়েস্ট এবং এই রেভিনিউ গ্রোথটা ইন্ডিয়ান এবং গ্লোবাল যে পিয়ার কোম্পানি আছে তাদের মধ্যে কিন্তু এর রেভিনিউ গ্রোথ কিন্তু ভালো রয়েছে, সেটা হলো 30%। এবিটা মার্জিন দেখুন 36.8%, 5 ইয়ার। EBITDA CAGR যেটা হচ্ছে 31.5
5%-এর মতো, এগুলো কিন্তু কোম্পানিটার পজিটিভস। এবং রিস্ক কী আছে? রিস্ক হলো এই কোম্পানিটার সাথে কম্পিটিশন করবে প্রায় আরও হাজারখানা কোম্পানি, কারণ এই সেক্টরে প্রচুর কোম্পানি আছে এই ধরনের কাজ করে যারা মার্কেটেড লিস্টেড, আবার কেউ কিন্তু মার্কেটেড এরকমও কোম্পানি আছে যারা কিন্তু লিস্টেড নয়, অর্থাৎ হাইলি কম্পিটিটিভ গ্লোবাল মার্কেট কিন্তু এদের রয়েছে। এবার এই কোম্পানিটার যেহেতু ফুটপ্রিন্ট 44টা দেশেও কিন্তু রয়েছে, সেই জায়গায় বিভিন্ন যে বিদেশি কোম্পানিগুলো আছে তাদের সাথেও কিন্তু একটা ফাইট করতে হয়। এবার এই ক্ষেত্রগুলো আপনারা যদি ইগনোর করতে পারেন তাহলে কোম্পানিটা ঠিকঠাকই আমার মনে হচ্ছে। এবার এই যে আমরা ইটা দেখলাম, প্রফিট মার্জিনটার মধ্যে একটু নেগেটিভিটি দেখলাম, সেটাও একটা নেগেটিভ সাইড। আবার আমরা দেখলাম যে কম্পিটিশনও রয়েছে এবং আমাদের যে অন্য যে পিআর কোম্পানিগুলো আছে সেগুলোর থেকে ভ্যালুয়েশন অনুসারে এটা ঠিকঠাকই আছে। শুধুমাত্র দেখলাম যে সিনজিন ইন্টারন্যাশনাল থেকে ভ্যালুয়েশন একটু বেশি, আর যে পিআর কোম্পানিগুলো আছে সেগুলোর থেকে ভ্যালুয়েশন অনুসারে কমই রয়েছে। এবার এর যে ডেট টু ইকুইটি রেশিও সেটাও কিন্তু ভালো আছে 0.5, যেটা খুব ভালো। এবার লাস্ট পর্বে আমরা জানবো যে আমরা অ্যাপ্লিকেশন করব কি করব না, অর্থাৎ অ্যাভয়েড করবো কিনা। সেটা দেখার আগে আমাদের যে বিষয়গুলো দেখতে হয় অ্যাপ্লিকেশন চলাকালীন, সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে জিএমপি। যদিও এটা অফিসিয়াল কোনো ডাটা নয়, তবু এটা দেখা উচিত। এখান থেকে কিন্তু একটা আমরা বুঝতে পারি যদি কোনো স্টক আইপিওর জিএমপি 20%-এর মতো হয়, তখন সেটা অ্যাটলিস্ট কিছুটা হলেও লিস্টিং গেইন কিন্তু দেয়। এবার অ্যাঙ্কার লিস্ট কী আছে সেটা দেখা যাবে, এখনও পাওয়া যাবে না, যখন দেখব আশা করি অ্যাঙ্কার লিস্ট ভালো আসার কথা, কারণ কি যদি মার্কেট লিডার কোম্পানি হয় এখানে অ্যাঙ্কার লিস্ট ভালো আসার কথা, সেই ভরসাতে এখানেও আমরা পজিটিভ কিছু সিগন্যাল পেতে পারি। এরপর ভ্যালুয়েশনের জায়গায় যদি আসি, যেহেতু আমি একটু আগেই বললাম ভ্যালুয়েশন ঠিকঠাকই মনে হচ্ছে। আরেকটা জিনিস সেটা সাবস্ক্রিপশন রেট, আমরা কিন্তু এটাও লক্ষ্য রাখবো যে কীভাবে কী ধরনের সাবস্ক্রিপশন হচ্ছে, কিউআইবি কোটা, রিটেল কোটা, সবগুলো কিন্তু আমরা একটু অ্যাপ্লিকেশন করার সময় একটু দেখে নেব। আরেকটা জিনিস যেটা দেখার এখন সেটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট। মার্কেট সেন্টিমেন্ট কোন দিকে কাজ করে এটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। সেই হিসাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা অ্যাপ্লিকেশন করব কিনা। এবার লিস্টিং গেইনের কথা যদি ভাবা যায় তাহলে যে জিএমপি চলছে সেই অনুসারে যদি ভাবি, আমার মনে হচ্ছে যে লিস্টিং গেইনে আমরা কিছুটা প্রফিট করতে পারি। তবে মার্কেট সেন্টিমেন্টের উপর যেহেতু জিএমপিটা আবার ওঠানামা করতে পারে, সেটা কিন্তু একটু দেখার বিষয় আছে। আর শর্ট টাইম প্রফিটের জন্য ইদানিং যে আইপিওগুলো লিস্টেড হচ্ছে, লিস্টিং হওয়ার পরেই কিন্তু কিছুটা আপ মুভ দেয়, এবং সেই জায়গা মতো আপনার যদি দক্ষতা থাকে সঠিক জায়গায় বেরিয়ে দিতে পারেন, তাহলে শর্ট টাইমের জন্য অ্যাপ্লিকেশন করাই যেতে পারে। এই লং টার্ম হোল্ডিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, মাথায় রাখতে হবে। নেগেটিভিটি যেটা আমার মাথায় এসে, লং টার্ম হোল্ডিংয়ের ক্ষেত্রে ভ্যালুয়েশনটা আরও ভালো হলে ভালো হতো। আরেকটা হলো কম্পিটিশন যেহেতু হিউজ আছে, সেই জায়গায় লং টার্ম হোল্ড করা হালকা রিস্ক আছে। এবং আরেকটি বিষয় আমরা যেটা আগে আলোচনা করি, সেটা হলো কোম্পানির যে প্রমোটার, এরা কিন্তু নিজেদের শেয়ার কিন্তু বিক্রি করে পকেটে টাকা নিচ্ছে। কোম্পানির যে উন্নয়নের জন্য কোনো কাজ করবে, রিসার্চ ডেভেলপমেন্টের জন্য যে কাজ করবে, সেটা কিন্তু করছে না, পুরো টাকাটাই নিজেদের পকেটে নিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে প্রমোটারদের ইন্টেনশনটা কি ঠিকঠাক বোঝা যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটু লং টার্ম হোল্ডিংয়ের ক্ষেত্রে আপনাদের ভাবতে হবে। তবে লিস্টিং গেইন করার জন্য আমি অ্যাপ্লিকেশন করতে পারি, আমি নিজের কথা বলছি। তবে আমার এই ফুল অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারাই ডিসিশন নেবেন, আপনারা কী কারণে অ্যাপ্লিকেশন করবেন, লং টার্ম না লিস্টিং গেইন নাকি শর্ট টার্ম। আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম। ডিসিশনটা আপনাদের নিতে হবে, কারণ কি পয়সা হারালেও আপনার, পয়সা বানালেও কিন্তু সেটা আপনার। সুতরাং আপনার ডিসিশন আপনার কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি আমার এই ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটি, যাতে সবাই দেখতে পারে। এবং যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।